হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এলিট ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা অলরেডি প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টারটা দেখেছো এবং আমরা অলরেডি অবগত হয়েছি। সেই প্রথম চ্যাপ্টারে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের যে মৌলিক ধারণা সমূহ, তার মধ্যে যে বিশেষ বিশেষ যে ধারণাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ছিল ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা এবং আইন। আমরা আইন এবং স্বাধীনতা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি এবং আজকে আলোচনা করব রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহের মধ্যে নেক্সট যে মৌলিক ধারণা রয়েছে অর্থাৎ পরবর্তী যে মৌলিক ধারণা রয়েছে সেটা হচ্ছে সাম্য অর্থাৎ সমতা, যেটাকে বলা হয় ইকুয়ালিটি। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম ইউনিটে তোমরা চ্যাপ্টারটা দেখেছো এবং আশা করছি যে সবাই এলিট অ্যাপটি তোমরা ডাউনলোড করেছো, সেখানে কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে সেই নোটস গুলো তোমরা দেখেছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা সমাজের মধ্যে আমাদের মধ্যে বিতর্ক থাকে অনেকেই, এবং অনেকে ভাবে যে আমরা যে একটা স্বাধীন দেশ, একটা গণতান্ত্রিক দেশ, যে জিনিসটা নিয়ে বলা যেতে পারে গণতন্ত্রের মধ্যে অনেকগুলো শব্দ ব্যবহার হয়, কিন্তু গণতন্ত্রের যেটাকে ব্যাকবোন বলা হয় অর্থাৎ গণতন্ত্রের যেটা মেরুদণ্ড বলা হয় সেটাই হচ্ছে সাম্য। সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং রাজনৈতিক তত্ত্বের যে মৌলিক ধারণা যে তিনটি এই ইউনিটের মধ্যে বাকি যেগুলো রয়েছে, যেগুলো প্রথম ইউনিটে আলোচনা করা হয়নি, সেই তিনটি নিয়ে আলোচনা করব। সেই তিনটি কি কি রয়েছে? একটা হচ্ছে সাম্য অর্থাৎ সমতা, যেটাকে ইকুয়ালিটি বলবো, এবং তার পাশাপাশি আমরা যে আলোচনা করব ন্যায় অর্থাৎ জাস্টিস, এবং লাস্ট যে তত্ত্বটা রয়েছে সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ। ওটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে বিশেষভাবে আমরা আজকে আলোচনা করব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। রাজনৈতিক তত্ত্ব অলরেডি আমরা আলোচনা করেছিলাম। তো রাজনৈতিক তত্ত্ব মানে আমরা একটা দেখেছি যে রাজনৈতিক বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটি হচ্ছে বিশেষ শাখা, সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব, যেটাকে আমরা বলি পলিটিক্যাল থিওরি। এটা নিয়ে আমরা বিশেষভাবে ডিসকাশন করেছি প্রথম ইউনিটে। তো সেই রাজনৈতিক তত্ত্বের মধ্যে আমরা প্রথম ইউনিটে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে আইন। আইনের পাশাপাশি আমরা স্বাধীনতার প্রকারভেদও আলোচনা করেছিলাম। এর সাথে সাথে আজকে যে রাজনৈতিক তত্ত্বটা আলোচনা করব একটু আগে বলেছি, অর্থাৎ ঠিক তোমরা সঠিকটাই ভেবেছো, সেটা হচ্ছে সমতা বা সাম্য। দেখো, সাম্য কিংবা সমতার মেন কি কি জিনিস আমরা আলোচনা করব। প্রথমত আমরা এখানে দেখে নেব যে সাম্য বা সমতার অর্থ কি, তার পাশাপাশি আমরা দেখে নেব তার প্রকৃতি অর্থাৎ সমতার যে বিভিন্ন রূপগুলো রয়েছে। তোমরা হয়তো ভাবছো সমতার কি কি রূপ হতে পারে। অবশ্যই রাজনৈতিক রূপ হতে পারে, সামাজিক রূপ হতে পারে, অর্থনৈতিক রূপ হতে পারে, অর্থাৎ সাম্য কিভাবে হতে পারে। তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে রাজনৈতিকটা কি। রাজনৈতিক তোমরা দেখবে ভোট ফর অল অর্থাৎ সবার যে ভোট দেওয়ার অধিকার, সেটা হচ্ছে রাজনৈতিক সমতা। তোমরা এটা নিয়ে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। দেখো, সরকার যে জিনিসটা নিয়ে আমাদের সমাজে সবাইকে সমানভাবে দেখে, সেটা হচ্ছে কোন একটা রুলস বানালো সর্বশ্রেণীর মানুষের জন্য। অনুরূপভাবে আমরা যখন সমতার অর্থ দেখব, সাধারণত সমতা বা সাম্য যেটাকে আমরা বলবো, এটা দেখছো সমানভাবে রয়েছে। ঠিক তেমনটাই সমাজের মধ্যে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো শ্রেণী রয়েছে, যতগুলো মানে আমাদের দেশের নাগরিক রয়েছে, সবাইকে সমানভাবে সুযোগ এবং সমান পরিষেবা দেওয়াই হচ্ছে সমতা। তবে সমতার বিভিন্ন মানে বিভিন্ন জন, বিভিন্ন অভিজ্ঞ পার্সন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছে। আমরা যদি দেখি সমতার নরমাল মানে কি, অর্থাৎ সাধারণ মানে যদি আমরা দেখি, সমতা বলতে আমরা কি দেখব, সমান। এই জিনিসটা যখন আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে দেখব, সেখানে দেখব সমতা হচ্ছে এমন একটি অবস্থা অর্থাৎ এমন একটা কন্ডিশন যেটাকে আমরা বলি, যেখানে সকল মানুষের সমান অধিকার থাকবে, সকল মানুষের সমাজ সুযোগ থাকবে, সকল সমাজের মানুষের মধ্যে ডিগনিটি অর্থাৎ মর্যাদা থাকবে, এবং সেই সাথে সাথে সকল মানুষ একটি নীতি, একটা ন্যায় বিচার এবং
তার সাথে সাথে যে ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি যেটা থাকবে সবাইকে সেম ভাবে কাজ করার মতো, অর্থাৎ সকল ভাবে সেম থাকবে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়। এর পাশাপাশি আমরা যদি দেখি রাষ্ট্রবিজ্ঞানের সমতা মানে কি, রাষ্ট্রবিজ্ঞানের সমতা বলতে বোঝায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং এর পাশাপাশি যে আমাদের জেন্ডার অর্থাৎ লিঙ্গ সমতা। ঠিক আছে, আমরা রাজনৈতিক ভাবে সমতা বলতে বুঝবো, যেটা প্রথমে বললাম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং লিঙ্গ সমতা অর্থাৎ সাম্য, এইগুলোই আজকে আমরা ডিটেলসে জানবো। যেমন আমরা প্রথমে জেনে নিব যে বিভিন্ন যে সায়েন্টিস্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্টিস্ট কিংবা বিশিষ্ট ব্যক্তি রয়েছে যারা সমতা সম্বন্ধে কি কি অর্থ বলেছে, অর্থাৎ সমতার অর্থটা প্রথম আমরা জেনে নেব। সর্বপ্রথম আমরা জেনে নেব নেলসন ম্যান্ডেলার মতে। এর পাশে আমরা গান্ধীজির সম্বন্ধে জানবো যে তারা সমতা বলতে কি বলতে চাইছেন। দেখো, নেলসন ম্যান্ডেলা যখনই নামটা আসে তোমাদের মধ্যে মাইন্ডে কি আসে? রেশিয়াল কিংবা কালার সম্বন্ধে যে বৈষম্য থাকে। তোমরা জানো নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে তোমরা ইতিহাসে পড়েছো যে আফ্রিকা মহাদেশের মধ্যে যে সাউথ আফ্রিকা রয়েছে সেখানে নেলসন ম্যান্ডেলার বিশাল একটা ভূমিকা ছিল, যেখানে কালার বেসড বৈষম্য দেখা যেত। সেই কালার বেসড অর্থাৎ রঙের বেসিসে, সাদা এবং কালো, এই যে রঙের বেসিসে যে বিশেষ মানুষদেরকে যে প্রিভিলেজ দেওয়া হতো অর্থাৎ এক্সট্রা যে ফ্যাসিলিটি দেওয়া হতো, এবং কালারের বেসিসে, রঙের বেসিসে কিছু শ্রেণীর মানুষকে বৈষম্যর শিকার হতে হতো, সেই জায়গায় নেলসন ম্যান্ডেলার একটা বিশাল ভূমিকা রয়েছে। ইভেন তিনি আফ্রিকা মহাদেশের মধ্যে সাউথ আফ্রিকার তিনি প্রেসিডেন্টও ছিলেন। তিনি বলছেন সমতা সম্বন্ধে আমি বিশ্বাস করি, অর্থাৎ কে বিশ্বাস করেন? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা বলছেন সমাজের মধ্যে, অর্থাৎ আমি বিশ্বাস করি সমাজের মধ্যে যখন সব মানুষের সমমর্যাদা থাকা উচিত এবং তাদের যে কোনো বর্ণ হতে পারে, ধর্ম হতে পারে, জাতি হতে পারে, কোন রকম বৈষম্য করা উচিত নয়। এটাই হচ্ছে নেলসন ম্যান্ডেলার মতে সাম্য, অর্থাৎ সমাজের মধ্যে উনি বিশ্বাস করছেন যে বর্ণ, ধর্ম, জাতির বেসিসে কাউকে প্রিফারেন্স দেওয়া হবে, কাউকে দেওয়া হবে না। এই বৈষম্যটা যদি না থাকে সেটাই হচ্ছে সাম্য। এর পাশাপাশি আমরা যদি দেখি মহাত্মা গান্ধীজির সম্বন্ধে, মহাত্মা গান্ধী বলছেন যেটা নেলসন ম্যান্ডেলা যে ধারণা সেটাকে অগ্রগতি ঘটিয়ে উনি বলছেন সমাজে শুধুমাত্র সাম্যর সাথে সাথে সমাজে কি দরকার? কল্যাণের জন্য আমাদের সকল মানুষকে সমান সম্মান দিতে হবে। অর্থাৎ সমাজের যে আপলিফমেন্ট, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? সর্বশ্রেণীর মানুষকে সমান সম্মান দিতে হবে এবং তার সাথে সাথে প্রত্যেক মানুষের সমান অধিকার এবং সমান মর্যাদা দেওয়াটাকেই তিনি তুলে ধরেছেন। কি? সেটা হচ্ছে সাম্য অর্থাৎ ইকুয়ালিটি। দেখো, সমাজ কল্যাণের জন্য আমাদের সকল মানুষকে সমান সম্মান দিতে হবে ও সকলের অধিকার ও সমান মর্যাদার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, এটাই সমতা। এর পাশাপাশি আমরা যদি চলে যাই তাহলে আমরা দেখবো অমর্ত্য সেন। অমর্ত্য সেন সম্বন্ধে তোমরা জানবে যে ভারতীয় তথা বিশ্বের একজন বিশেষ অর্থনৈতিক, যিনি ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির ওপর নোবেল বিজেতা হয়েছেন অর্থাৎ নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি বলছেন সমতা বলতে শুধুমাত্র অর্থনৈতিক বন্টন নয়, অর্থাৎ সবাইকে ইকুয়াল ভাবে অর্থের দিক থেকে সমান করে দিচ্ছে, এটা কিন্তু সমতা নয়। উনি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে বলছেন যে যখন মানুষের মধ্যে কি হবে? ক্ষমতাকে বিকশিত করার যে সমান সুযোগের কথা বলছেন, অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ যখন প্রত্যেকটা শ্রেণীর মানুষ, সে ধর্ম, জাতি, বর্ণ, যে কোনো জিনিসের হোক, তাদের মধ্যে কোনো কিছু ভেদাভেদ না করে বরঞ্চ সর্বশ্রেণীর মানুষ কি করবে? নিজেকে বিকশিত করার জন্য সমান সুযোগ পাবে, সেটাই হচ্ছে সমতা। এর পাশাপাশি আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখব যে তোমরা বিভিন্ন ফেমিনিস্ট সম্বন্ধে শুনবে, নারীবাদীর মধ্যে অন্যতম একজন আছেন, তিনি হচ্ছেন সিমন দা
বিহেভিয়ারের মতে উনি বলছেন সমাজে যখন সমানভাবে অর্থাৎ মহিলা পুরুষের সমান অধিকার থাকবে, যখন সমাজের কাঠামো নারীকে কম গুরুত্বপূর্ণ এবং অল্প সুযোগের অধিকারী রেখেছে, এই রকম জিনিস কিন্তু না। তিনি বলছেন যে সমাজের মধ্যে যখন পুরুষ এবং নারী সমানভাবে অধিকার প্রাপ্ত হবে, সেটাই হচ্ছে সাম্য। অর্থাৎ সিমন দা বিহেভিয়ার উনি কি করছেন, লিঙ্গ যে মানে লিঙ্গের দিক থেকে অর্থাৎ জেন্ডারের বেসিসে যাতে কাউকে এগিয়ে নিয়ে যাওয়া, কাউকে পিছিয়ে নিয়ে যাওয়া, এটা কেন বলেছে তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে। অ্যাকচুয়ালি আগের দিনে দেখা যেত যে মহিলাদের থেকে পুরুষদেরকে বেশি অধিকার দেওয়া হতো। সেই জিনিসটা থেকে তিনি একজন নারীবাদী, উনি বলতে চাইছেন যে মহিলা এবং পুরুষকে সবসময় কি দিতে হবে, সমান অধিকার দিতে হবে। তাই জন্য উনি বলছেন মহিলা পুরুষের সমান অধিকার, কিন্তু সমাজের কাঠামো নারীকে কম গুরুত্বপূর্ণ এবং অল্প সুযোগের অধিকারী করে রেখেছে। তার মানে উনি এইটার মাধ্যমে বুঝাতে চাইছেন যে এটা কখনো একটা সাম্য হতে পারে না। ওনার মতে সাম্যটা কি, মহিলা পুরুষের সমান যে অধিকারের কথা বলেছেন, অর্থাৎ যে কোনো যে কোনো বয়সের হতে পারে, যে কোনো জাতের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, অর্থাৎ মহিলা এবং পুরুষ যেই হোক না কেন সর্বশ্রেণীর লিঙ্গের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। এই জিনিসটা উনি তুলে ধরেছেন। এরপরে লাস্ট যে জিনিসটা আমরা আলোচনা করব আজকের দিনে সমতা নিয়ে, সমতার যে বিভিন্ন রূপ একটু আগে আমরা আলোচনা করলাম, সেটার সমতার যে নেচার অর্থাৎ প্রকৃতি, সেই জিনিসটা লাস্টে আমরা আলোচনা করব সমতা সম্বন্ধে। এতক্ষণ তোমরা বুঝে গেছো সমতা বলতে আমরা যে জিনিসটা বুঝি, সমান অধিকার, সমান মর্যাদা, সমান সুযোগ সুবিধা, এটাই হচ্ছে সমতা। কিন্তু এর নেচার গুলো কি, এর প্রকৃতিটা কি? সমান কি শুধু কি অধিকার, শুধু কি সমান একটা সামঞ্জস্য রাখা? না, সেই সমান অধিকারটা থাকবে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে। এর পাশাপাশি লাস্টে যে জিনিসটা আমরা বললাম লিঙ্গ অর্থাৎ জেন্ডারের বেসিসে, যেটা নারীবাদ এবং পুরুষবাদের মধ্যে সমান অধিকারের কথা বলছেন। তো এই জিনিসটাকে বলছেন যে সমতা একটা সামাজিক ভাবে যদি আমরা দেখি যে কোনো একটা রাজনৈতিক ক্ষেত্রে বা কোনো একটা গোষ্ঠীর জন্য সমান সুযোগ, এর পাশাপাশি অধিকারের পাশাপাশি দায়িত্ব নিশ্চিত করার নীতিমালা, অর্থাৎ এমন একটা নীতিমালা যেখানে ইকুয়ালিটি অর্থাৎ এই যে জিনিসটা ইকুয়ালিটি রয়েছে অর্থাৎ সমতা, সমাজের মধ্যে সমান মর্যাদা দেবে, সমান অধিকার দেবে এবং সমান সুযোগ এবং পরিষেবা দেবে। এটাই হচ্ছে সমতা। এবার আমরা দেখে নিব যে সমতার যে আমরা দেখলাম প্রথমে যেটা আমরা আলোচনা করব সমতার মধ্যে সোশ্যাল ইকুয়ালিটি সম্বন্ধে, যে সামাজিক সমতা বা সাম্য। এখানে একটা জিনিস তোমাদের বলি, অনেক বইয়ে তোমরা দেখবা 3-4 রকম বই রয়েছে আমাদের মার্কেটে, 4 রকম বই রয়েছে। কিছু কিছু জায়গায় দেখবে এই সমতা আছে, আবার কিছু কিছু জায়গায় দেখবে সাম্য। এটার মধ্যে তোমরা কিন্তু ডিফারেন্সিয়েট করবেন না। অনেকে সাম্য ব্যবহার করে, অনেকে সমতা ব্যবহার করে, আবার এটাকে হিন্দিতে সমতা বলে। তো এই জিনিসটা তোমাদের মধ্যে কনফিউজ রাখবে না, সাম্য এবং সমতা দুটো কিন্তু সমান। দেখো সামাজিক সমতার মধ্যে আমরা কি দেখব, সামাজিক সমতার মধ্যে সর্বপ্রথম দেখব সমাজে সর্বশ্রেণীর মানুষের মর্যাদা কি হবে, সমান হবে। যখন সমাজের মধ্যে সর্বশ্রেণীর মানুষের মর্যাদা কি হবে, সমান, সেটাই হচ্ছে সামাজিক সাম্য। তার পাশাপাশি আমরা যদি দেখি কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রতি সামাজিক বৈষম্য বা বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ। কোনো একটি ব্যক্তিকে কিংবা কোনো একটা গ্রুপ, গোষ্ঠী বলতে এখানে গ্রুপের কথা বলছে, সমাজের মধ্যে বৈষম্য করা যাবে না, অর্থাৎ ডিসক্রিমিনেশন করা যাবে না, কাউকে বেশি গুরুত্ব কাউকে কম গুরুত্ব। এই জিনিসটা যদি হয় তবে কিন্তু সামাজিক সমতা হবে না। এর পাশাপাশি সমতা বলতে বোঝাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য কিংবা বিভিন্ন কর্মক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা মানুষের সমান সুযোগ, সমান পরিষেবা, এই জিনিসটা যখন হবে সেটাই হচ্ছে সামাজিক সমতা। অর্থাৎ আমরা যদি সামাজিক সমতা আলোচনা করতে যাই তবে আমরা কি দেখব, সর্বশ্রেণী মানুষের জন্য সমান মর্যাদা, সমান সম্মান। এর পাশাপাশি সমাজের কোনো বিশেষ গোষ্ঠীকে
কিংবা সমাজের বিশেষ ব্যক্তিকে যাতে বিশেষ বৈষম্য না হতে হয়, অর্থাৎ কাউকে আলাদাভাবে না দেখা হয়। এর পাশাপাশি যে জিনিসটা দেখলাম, সমাজের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম কি করতে হবে, সমবন্টন করতে হবে। এটা কে করবে, সরকার। সমতা অর্থাৎ সরকারের কাছে এমন একটা রুলস এন্ড রেগুলেশন থাকবে যেখানে সমাজের মধ্যে সর্বস্তরের মানুষকে সমানভাবে দেখা হবে। এটা আমরা সামাজিক সমতা দেখলাম। নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করব, সামাজিকের পাশাপাশি রাজনৈতিক সমতা। দেখো, রাজনৈতিক সমতা আমরা কি বলবো, তোমরা কিংবা আমরাও জানি ভারতবর্ষ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষ হচ্ছে এমন একটি গণতান্ত্রিক দেশ যেখানে আমাদের যে প্রধানমন্ত্রী, আমাদের যে মুখ্যমন্ত্রী হবেন, তাদেরকে নির্বাচিত কে করে, আমাদের সাধারণ জনগণ। এবং এমপি নির্বাচিত করে কিংবা এমএলএ নির্বাচিত করে, এবং তারা কি করে, প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। অর্থাৎ সাধারণ মানুষ কি করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষ কি করে, ভোট দিয়ে বিজেতা করে তাকে প্রধানমন্ত্রী বানায়। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী বানানোর ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে ধরো আজকের দিনে 140 কোটি মানুষ রয়েছে, আর 140 কোটি মানুষের মধ্যে 140 কোটি মানুষই কিন্তু এই রাজনৈতিক যে সমতা সেটা কিন্তু ভোগ করার তাদের অধিকার রয়েছে। কিন্তু শুধু ভোটের ক্ষেত্রে কি হচ্ছে, ভোটের ক্ষেত্রে যে কোনো মানুষ 18 বছর যদি ওল্ড হয়, অর্থাৎ 18 বছর বয়স হয়, তারপরে কিন্তু সে কি হবে, সে ভারতীয়দের যে বিভিন্ন নির্বাচন প্রক্রিয়া সে অংশগ্রহণ করতে পারবে। এবার আমরা যদি রাজনৈতিক সমতার কথা বলি, তাহলে এখানে একটা জিনিস তোমরা বুঝতে পেরেছো যে সর্বশ্রেণীর মানুষ অর্থাৎ ভারতের যতই নাগরিক রয়েছে তাদের কি হচ্ছে, সমান ভোটাধিকার। অর্থাৎ প্রত্যেক শ্রেণীর মানুষ সমান ভোটাধিকার পাচ্ছে। এর পাশাপাশি ভারতবর্ষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সক্রিয় অংশগ্রহণের সমান সুযোগ। দেখো, এমএলএ হওয়া কিংবা এমপি হওয়ার সর্বশ্রেণীর মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ যে কোনো হোক না কেন, তাকে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবাইকে সমান সুযোগ দেওয়া হয়েছে। তোমরা ভাবছো আজকে তোমাদের অনেকের 18 বছর বয়স হয়নি, আমার মনে হচ্ছে 95% স্টুডেন্টস এর 18 বছর বয়স হয়নি। তোমাদের যখন 18 বছর বয়স হবে, তোমাদেরকে দেশের সিদ্ধান্ত গ্রহণ যে প্রক্রিয়া রয়েছে রাজনৈতিক, তোমাদের 18 বছর পরে প্রত্যেককে ভোট দেওয়ার অধিকার থাকবে। তার পাশাপাশি তোমরা যখন আরেকটু বড় হয়ে যাবে, তোমাদের প্রত্যেকে কি রয়েছে, এমএলএ কিংবা এমপি হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ এমএলএ যখন হবে তোমরা কিংবা এমপি হবে, তোমাদের ভারতীয় দেশের জন্য যে সিদ্ধান্ত গ্রহণের যে সংগঠন অর্থাৎ পার্লামেন্ট, যে অর্গানাইজেশন অর্থাৎ প্রতিষ্ঠান যেটা রয়েছে কিংবা বিধানসভা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এর পাশাপাশি আমরা যে জিনিসটা দেখব, ভারতবর্ষ হোক কিংবা যে কোনো দেশের হোক, যেখানে সমতা রয়েছে মানে কি হবে, আইন কি হবে, সর্বশ্রেণীর নাগরিকের জন্য সমান হবে। অর্থাৎ কোনো মানুষ বেশি প্রিভিলেজ পাবে, কম প্রিভিলেজ পাবে, এই জিনিসটা নয়। অর্থাৎ রাজনৈতিক সমতা বলতে আমরা তিনটে জিনিস বিশেষভাবে দেখলাম: নাগরিকদের সমান সুযোগ, নাগরিকদের যে বিভিন্ন দেশের জন্য সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেখানে সবাইকে সমান সুযোগ দিতে হবে। এর পাশাপাশি দেশের যে যাবতীয় রুলস রেগুলেশন অর্থাৎ আইন যে কিংবা নীতি রয়েছে সেগুলো কিন্তু সমানভাবে সবাই প্রাপ্য হবে। এটাই হচ্ছে রাজনৈতিক সমতার বিশেষ প্রকাশ। এর পাশাপাশি আমরা দেখব অর্থনৈতিক সমতা। দেখো, অর্থনৈতিক সমতাটা কি? আমরা জানি মানুষ বেঁচে থাকার জন্য তিনটে জিনিস বিশেষ প্রয়োজন। সেটা কি? পোশাক, খাবার এবং বাসস্থান। একটা সামাজিক দেশ অর্থাৎ একটি সামাজিক রাজনৈতিক একটা ইকুয়ালিটি রয়েছে সেই দেশে যেখানে ডেমোক্রেসি রয়েছে। একটা ডেমোক্রেটিক দেশে, সমাজতান্ত্রিক দেশে আমরা যদি দেখি যে অর্থনৈতিকভাবে সেই প্রত্যেকটা মানুষ যাতে তার সম্পদ এবং আয়ের ন্যায্য বন্টন পায়, তিনি এমন বন্টন পান যে দেশের মধ্যে যাবতীয় যে কাজকর্ম হচ্ছে, যাবতীয় যে কর্ম অর্থাৎ দেশের মধ্যে যে কোনো যে সেই তিনটে যে জিনিসটা বললাম, খাদ্য, বাসস্থান এবং পোশাক, এই তিনটা যে প্রাপ্য করার জন্য আমাদের কি দরকার? কাজ দরকার, আমাদের সম্পদ দরকার। তো এই যে দেশের হয়ে যে কাজ এবং যে সম্পদ হবে সেটা প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য কি হবে?
সমান বন্টন হবে। তোমরা দেখবে যারা গরিব মানুষ তাদেরকে রেশন বন্টন করে, যারাই গরিব তাদেরকে রেশন দেওয়া হয়। এবং এর পাশাপাশি যে প্রত্যেকটা মানুষকে কিন্তু বিজনেস করার অধিকার দিয়েছে ভারত সরকার। অর্থাৎ রাজনৈতিকের পাশাপাশি অর্থনৈতিক সমতা বলতে আমরা কি দেখব, যে সম্পদ কিংবা আয়ের যে ন্যায্য আইন কিংবা ন্যায্য বন্টন থাকবে। এর পাশাপাশি যে জিনিসটা আমরা দেখব, যে সকলের মধ্যে কর্মসংস্থানের একটা সমান সুযোগ। অর্থাৎ দেশের মধ্যে সরকার পরিচালিত যতগুলো অর্গানাইজেশন রয়েছে, দেশের পরিচালিত যে কোনো কর্মসংস্থানের জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে কিংবা আবেদন হচ্ছে, সর্বক্ষেত্রে কি হচ্ছে, সর্বশ্রেণীর মানুষকে সম পরিমাণ যে তাদের অধিকার, সম পরিমাণ যে বন্টন, অর্থাৎ কর্মসংস্থানের যে সম উপযোগী গড়ে তোলা, অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ সবাইকে সেম সুযোগ দেওয়া, সেটাও কিন্তু একটা অর্থনৈতিক সমতার মধ্যে পড়ে। এর পাশাপাশি আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে অর্থনৈতিক যাতে বৈষম্য এমন না ঘটে যার কারণে সামগ্রিক উন্নয়নে নিশ্চিতকরণকে ব্যাঘাত করে। অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সমৃদ্ধি সামগ্রিক উন্নয়ন নিশ্চিতকরণ। অর্থাৎ দেশের মধ্যে যে সরকার থাকবে তার কাজ কি থাকবে, সমাজের মধ্যে কেউ বিশাল কোটিপতি এবং কেউ খেতে পায় না এরকম যাতে না হয়। যার কারণে তোমরা দেখবে দেশের মধ্যে বিশিষ্ট যে শিল্পপতি তারা কিন্তু প্রচুর বড় লোক, অর্থাৎ ইকোনমিক্যাল পার্সপেক্টিভে। কিন্তু অন্যদিকে আমরা যেটা দেখব যে অনেক শ্রেণীর মানুষ আছে যারা খেতে পায় না, তাদের জন্য একটা উন্নয়নশীল একটা নিশ্চিতকরণ কে করবে, সরকার। যার কারণে তোমরা দেখবে যে রেশন পরিবেশন করা হয়, যাতে করে মানুষের অর্থনৈতিক সমতার মধ্যে আরেকটা জিনিস, যে এমন কোন দেশের কোন মানুষ যাতে এমন না হয় যে তার যে বেসিক যে তিনটা নিডস, অর্থাৎ বেসিক যে তিনটা যে প্রয়োজন, সেটা কি, খাদ্য, পোশাক এবং বাসস্থান, এই জিনিসটা যাতে সরকারের দ্বারা পরিষেবা দেওয়া হয়। এর পাশাপাশি আমরা যদি দেখি, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল, আমরা ল এর মাধ্যমে আইনের দৃষ্টিতে সমতা, আমরা যদি আইনের দৃষ্টিতে সমতা দেখি, তোমরা জানো দেশের যে আইন রয়েছে সর্বশ্রেণীর মানুষের জন্য কিন্তু সমান। তুমি ক্রাইম করো কি আমি ক্রাইম করি, সকলের জন্য সমান। অর্থাৎ আইন কারো জন্য এমনটা না যে কেউ দুটো ভোট দিতে পাবে, কেউ তিনটে ভোট দিতে পাবে, কেউ একটা দিতে পাবে, এরকম কিন্তু না। আইন কার জন্য, সবার জন্য সমান। আমরা যেহেতু আমরা রাজনৈতিক বিজ্ঞানের আমরা ছাত্র কিংবা রাজনৈতিক বিজ্ঞানের আমি শিক্ষক, আমাদের মধ্যে আলোচনা করব একটা ইকুয়ালিটি বিফোর ল এ যদি দেখি, একটা হচ্ছে ভোটের ক্ষেত্রে সর্বশ্রেণীর মানুষের ভোট কি হবে, একটাই থাকবে। আমাদের দেশে যে সব থেকে বড় যে শিল্পপতি মুকেশ আম্বানি, তিনি যদি ভোট দেন কটা ভোট দিতে পাবেন, একটা। এবং আমাদের দেশের মধ্যে সব থেকে যদি প্রয়োজনীয় রয়েছে, অর্থাৎ গরিব মানুষ যদি থাকে, সেও ভোট কিন্তু একটাই দিতে পারবে। তো অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ ল এর কাছে কিন্তু সবাই সমান। এর পাশাপাশি যদি দেখি, কোন ব্যক্তিকে সামাজিক কিংবা অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে আইনের কোন রকম বৈষম্য করা যাবে না। অর্থাৎ আইনের গরিব মানুষের জন্য একরকম আইন, বড় লোকদের জন্য একরকম আইন, এইটা করা যাবে না। আইন সর্বক্ষেত্রে কি হবে, সমান হবে। এর পাশাপাশি আমরা যদি দেখি যে কারো সাথে যদি অন্যায় হয়, কারো সাথে যদি এমন হয় যে কেউ অন্যায় করছে, তবে প্রত্যেককে কিন্তু কোর্টের কাছে যাওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ ন্যায় বিচার পাওয়ার জন্য এবং আদালতে সমান সুযোগ দেওয়ার জন্য প্রত্যেককে কি দিতে হবে, সমান অধিকার দিতে হবে। সমান ন্যায় বিচার পাওয়ার জন্য তাদের যে অধিকার, সেটা আমাদের দেশের মধ্যে দেখবে সমানভাবে বন্টন করে রয়েছে। যে কোনো মানুষের সাথে যদি অন্যায় হয়, তার কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য তার অধিকার রয়েছে। সেটা সর্বপ্রথম কি হবে, প্রথমত পুলিশ স্টেশনে যাবে, কারো নামে কমপ্লেন রেজিস্টার করবে। যদি পুলিশ না শুনে, ধরো কোনো কারণে দেখা গেল যে কোনো বিশেষ ব্যক্তি রয়েছে, তার প্রভাব পুলিশের ওপর যদি থাকে, সর্বক্ষেত্রে হয় না, অনেক অফিসার রয়েছে তারা স্বচ্ছ অফিসারদের কাছে কোনো সমস্যা হয় না। কিন্তু তোমার কাছে দেখা গেল তোমার কেস রেজিস্টার কোনো পুলিশ করতে চাইছেন না কোনো রাজনৈতিক প্রতিভাবান পার্সনের কাছ থেকে, তখন কি করবে, তুমি ডিরেক্ট চলে যাবে কার কাছে, কোর্টের কাছে। অর্থাৎ কোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, সবাইকে সমান মর্যাদা দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি নিজের যে কমপ্লেন সেটা কোর্টেও রেজিস্টার করতে পারো। এর পাশাপাশি যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা এই পরিসংখ্যানের মাধ্যমে কিন্তু এখানে যে চিত্রটা রয়েছে, এই চিত্রখানে পরিসংখ্যানের দিকে যদি দেখি, আমরা তিনটে জিনিস এইভাবে দেখেছি। প্রথমত,
আইনের ক্ষেত্রে কি হচ্ছে দুইজন সমান। দ্বিতীয়ত এখানে কি হচ্ছে কাউকে বেশি মানে কম বেশি হচ্ছে আইনের ক্ষেত্রে দুই রকম, এটা কিন্তু হবে না। এখানে দেখো রেড মার্ক রয়েছে। এর পাশাপাশি এখানে দেখবে যে এখানে বিচার ব্যবস্থার কাছে গিয়ে কি হচ্ছে এখানে কিন্তু সমান, অর্থাৎ যে কোনো শ্রেণীর মানুষ বিচার ব্যবস্থার কাছে যেতে পারে, যে কোনো রিলিজিয়নের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো লিঙ্গের হতে পারে, সেখানে কিন্তু কোনো রকম ভেদাভেদ করা যাবে না। এরপরে যে জিনিসটা আমরা দেখব যে কালচারাল ইকুয়ালিটি, অর্থাৎ যেটাকে আমরা বলি সংস্কৃতি। আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই জিনিসটার সমতা, অর্থাৎ সংস্কৃতি কি, তোমাদের মধ্যে ধর্মীয় সংস্কৃতি হতে পারে, শিক্ষা সংস্কৃতি হতে পারে। এই ক্ষেত্রে কি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে সবার সেম। অনুরূপ ভাবে এখানে সমতা, অর্থাৎ প্রত্যেকটা ধর্মের মানুষ তার নিজের যে ট্র্যাডিশন রয়েছে, হ্যাঁ, তাদের যে একটা গতিশীল কিংবা পুরনো যে কোনো তাদের যে সংস্কৃতি রয়েছে সেই জিনিসটা মান্যতা দিবে। কেউ যে কোনো ধর্ম সে কি হবে, প্রত্যেকটা ধর্ম নিজের মতো ধর্ম পালন করতে পারবে। ঠিক আছে, যেমন ধরো সাংস্কৃতিক সমতার যদি পরিচিতি দেখি, তোমার পরিচিতি কি, কেউ একটা হিন্দু রিলিজিয়নের পার্সন হতে পারে, কেউ মুসলিম রিলিজিয়নের পার্সন হতে পারে, কেউ জৈন রিলিজিয়নের পার্সন হতে পারে, কেউ আবার বৌদ্ধ ধর্মের হতে পারে, খ্রিস্টানেও হতে পারে, কিংবা সে কেউ কোনো একজন বেধর্মী অর্থাৎ নাস্তিকও হতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেকের কিন্তু সাংস্কৃতিক সমতা কিংবা পরিচিতি দেওয়ার প্রত্যেকের অধিকার রয়েছে। এখানে এই জিনিসটা দেখেছো, এখানে এই দেশের মধ্যেও তোমরা অনেকটা সময় বুঝতে পারতে পারো যে প্রত্যেক শ্রেণীর মানুষকে এখানে কিন্তু ইকুয়াল ভাবে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি আমরা যদি দেখি সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি, অর্থাৎ একটা সমাজের মধ্যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ, বিভিন্ন লিঙ্গের মানুষ বসবাস করে, সবার ক্ষেত্রে কি হচ্ছে সবাইকে স্বীকৃতি দেওয়া আছে। কাউকে বেশি অধিকার কাউকে কম অধিকার এই জিনিসটা হবে না। এই জিনিসটা সমান অধিকার ও সমান সুযোগের প্রদানের পাশাপাশি আমরা যে জিনিসটা দেখব সমাজের মধ্যে কি হয়, বিভিন্ন ভাষা রয়েছে। একটা সমাজের মধ্যে দেখবে যে আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কথা যদি বলি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে সেখানে কি হচ্ছে, কিংবা আমরা কলকাতা ডিস্ট্রিক্টের কথা বলবো, সেখানে কেউ বাংলাতে কথা বলছে, কেউ হিন্দিতে কথা বলছে, কেউ উর্দুতে কথা বলছে, কেউ ইংলিশে কথা বলছে, কেউ হিন্দিতে কথা বলছে, কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তার মানে এখানে কি পাচ্ছি, আমাদের কলকাতার মধ্যে এত রকম ভাষা কথা বলছে, অর্থাৎ এটাই হচ্ছে তাদের কালচার। হ্যাঁ, এখানে কিন্তু স্বীকৃতি দিতে হবে, প্রত্যেকের ভাষাগত দিক থেকে সমান অধিকার দিতে হবে, অর্থাৎ প্রত্যেককে নিজের ভাষার একটা স্বীকৃতি দিতে হবে, যে কোনো ভাষাকে খাটো করে দেখা যাবে না। প্রত্যেক ভাষারই কিন্তু একটা ভ্যালু রয়েছে, মূল্য রয়েছে। এর পাশাপাশি একটু আগে যেটা আমরা বললাম, প্রত্যেকটা মানুষ ধর্ম কিংবা উৎসব পালনের ক্ষেত্রে কি হবে, সমান অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে। কোনো ধর্মের কিংবা কোনো বর্ণের কোনো সাংস্কৃতিক অধিকার মানে সাংস্কৃতিক উৎসব কাউকে কিন্তু কি করা হবে না, কাউকে করতে দেওয়া হবে, কাউকে করতে দেওয়া হবে না, এমনটা হবে না। এর পাশাপাশি লাস্টে যে জিনিসটা রয়েছে সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ। সমাজ এর মধ্যে এমন একটা আইন, অর্থাৎ আমাদের সাম্য এমন একটা জিনিস যে সমাজের মধ্যে যে কোনো পরিচিতি, যে কোনো সংস্কৃতি, যে কোনো কালচার, সেক্ষেত্রে কি করতে হবে, শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। তুমি দেখবে তোমরা যদি কখনো বীরভূম হয়ে ট্রেনে যাও, ঠিক আছে, কিংবা মুর্শিদাবাদ কাটুয়া হয়ে বর্ধমান হয়ে নদিয়া যাও, তোমরা একটা জিনিস দেখতে পাবে যে বাউল গান গাইছে অনেক, তাদের ফক সং যে জিনিসটা আমরা লোক সংস্কৃতির কথা বলি, এটা কি তার প্রতি তোমাদের শ্রদ্ধা থাকছে। কেন? কারণ একটা যে তাদের যে সংস্কৃতি সেটাকে তুমি কি করছো, রেসপেক্ট দিচ্ছ, শ্রদ্ধা দিচ্ছ, এটাই হচ্ছে তোমার শ্রদ্ধাশীল আচরণ। অর্থাৎ প্রত্যেকের যে সংস্কৃতি, প্রত্যেকের ভাষা, প্রত্যেকের জাতি, প্রত্যেকের ধর্ম, প্রত্যেকের বর্ণ, প্রত্যেকের লিঙ্গ, সেক্ষেত্রে যে তাদের যে সংস্কৃতিকে কি করছো, তুমি মান্যতা দিচ্ছ। ফর এক্সাম্পল, কেউ ড্রেস পোশাক পরছে, কেউ শাড়ি পরছে, কেউ চুড়িদার পরছে, কেউ শার্ট পরছে, কেউ গেঞ্জি পরছে, প্রত্যেকের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি রেসপেক্ট করছো যে যে যার মতো যার খুশি, প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, প্রত্যেকে সেই ড্রেস পরবে। এটাই হচ্ছে সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ। বুঝতে পারছো? এটা আমরা আলোচনা করলাম সাংস্কৃতিক সমতা। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা দেখলাম, লাস্টে যে জিনিসটা দেখবো, যেটা আজকের দিনে একটা বিশেষ ভাবে ভূমিকা অর্জন করছে,
যে জিনিসটা, সেটা হচ্ছে লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা বলতে জেন্ডার ইকুয়ালিটির কথা বলছে, অর্থাৎ আমাদের মধ্যে 3 রকম লিঙ্গ দেখা যায়। এক হচ্ছে পুরুষ, আর এক হচ্ছে মহিলা, আর একটা যেটা হচ্ছে থার্ড জেন্ডার, যেটাকে আমরা ট্রান্সজেন্ডার হিসেবে তুলে ধরি। ঠিক আছে, অর্থাৎ তৃতীয় লিঙ্গ হিসেবে তুলে ধরি। ঠিক আছে, তো এখানে জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ পুরুষ নারীর পাশাপাশি পুরুষ এবং নারীর মধ্যে সমান অধিকার থাকবে, সমান সুযোগ থাকবে, তার পাশাপাশি যে ট্রান্সজেন্ডার রয়েছে অর্থাৎ তৃতীয় লিঙ্গ রয়েছে তাদেরকেও সমান অধিকার দেওয়া হবে। এর পাশাপাশি লিঙ্গের বেসিসে অর্থাৎ জেন্ডারের বেসিসে মেল, পুরুষ কিংবা ট্রান্সজেন্ডার, এই বেসিসের ক্ষেত্রে কিন্তু কাউকে আলাদা আলাদা মর্যাদা দেওয়া হবে এমন জিনিসটা না। সমাজের মধ্যে কি করতে হবে, বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন পরিবারে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সমাজে নারী এবং পুরুষের মধ্যে সমতা অর্জন করা এটা জিনিস না। সমান পরিমাণে তাদেরকে মানে সুযোগ সুবিধা দেওয়া কিংবা সমানভাবে তাদেরকে সমান মর্যাদার সাথে তুলে ধরা। এর পাশাপাশি আমাদের মধ্যে দেখতে হবে নারীদের মধ্যে যাতে কোনো বৈষম্যতা না হয়, নারীদের মধ্যে যাতে অসহিংসতা না হয়, সেই জিনিসটা তোমাকে দেখতে হবে যে নারীদের মধ্যে যাতে একটা বৈষম্য অর্থাৎ সম পরিমাণে যাতে একটা আমাদের মধ্যে আইডেন্টিটি তৈরি হয়। এই জিনিসটাই হচ্ছে লিঙ্গ সমতা। লিঙ্গ সমতাকে যদি আমরা এক ওয়ার্ডে দেখি, অন দ্য বেসিস অফ জেন্ডার, কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, অর্থাৎ লিঙ্গের বেসিসে কাউকে অসম পরিমাণ দেখা যাবে না, সেটাই হচ্ছে লিঙ্গের সমতা। নারী পুরুষ সবাই হচ্ছে সমান, এটাই হচ্ছে লিঙ্গের সমতা। এই হচ্ছে ইকুয়ালিটি নিয়ে আমাদের আলোচনা। ইকুয়ালিটি অর্থাৎ সমতা, আমরা যে 5টা জিনিস দেখলাম, প্রথমে কি দেখলাম, প্রথম দেখলাম সামাজিকভাবে, তারভাবে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং তার পাশাপাশি সাংস্কৃতিক, এবং শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখলাম লিঙ্গের সমতা। এই যে সমতা, এইগুলো হচ্ছে সমতার বিভিন্ন প্রকৃতি কিংবা বিভিন্ন রূপসমূহ। তারপরে যেটা আমরা আলোচনা করব সেটা কিন্তু রাজনৈতিক যে মূল যে ধারণাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম, তার মধ্যে আরেকটা যে জিনিস যেটা সমতা অর্জনের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে। তার উদাহরণ হিসেবে যদি দেখি যে তোমার সাথে যদি কেউ অন্যায় করে, তোমার সাথে যদি অবিচার করে, তুমি কোথায় যাবে? কোথায় যাবে? একটু আগে আমরা আলোচনা করলাম, তোমার সাথে যদি অন্যায় হয়, হয় পুলিশ স্টেশন যাবে, পুলিশ স্টেশনে গিয়ে যদি ভালো তুমি ব্যবহার না পাও, তুমি কোথায় যাবে? কোর্টে যাবে। তবে অনেক ভালো পুলিশ অফিসার রয়েছে, তারা তোমাকে সহযোগিতা করবে। এবং কোনো যদি ভালো অফিসার না থাকে, তুমি তবে কি করবে? কেউ যদি কারাপশনের সাথে যুক্ত থাকে, সে যদি তোমার সাথে অন্যায় ব্যবহার করে, তুমি ডিরেক্ট কোর্টেও যেতে পারো। ঠিক আছে, তবে এবার যে জিনিসটা আমরা আলোচনা করব তোমরা বুঝেই গেছো, কোর্টের কাছে কিসের জন্য যাবে? ন্যায় বিচার করতে। এখন আমরা যেটা আলোচনা করব ন্যায় অর্থাৎ জাস্টিস। ন্যায় বিচারের আমরা দুটো জিনিস আলোচনা করব, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে রূপসমূহ। অর্থ বলতে যেটা আমরা মানে, এই ন্যায় বিচারের মানে কি, আর ন্যায় বিচারের রূপসমূহ বলতে বিভিন্ন ধরনের জাস্টিস, বিভিন্ন ধরনের বিচার, সেই জিনিসটা আমরা আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা যদি ন্যায় বিচার সম্বন্ধে আলোচনা করি, ন্যায় কি? ন্যায় মানে কোনো একটা সমাজের একটা সঠিক বিবেচনা, যেটাকে আমরা ফেয়ারনেস বলতে পারি, যেখানে কোনো ঝামেলা থাকবে না, যেখানে সর্বশ্রেণীর মানুষকে সমান অধিকার দেওয়া হবে, সমান মর্যাদা দেওয়া হবে। প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে যদি অন্যায় হয়, তার এগেনস্টে যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হবে। এটাই হচ্ছে ন্যায়। ন্যায়ের ক্ষেত্রে যদি আমরা মানেটা দেখতে যাই যে ন্যায়ের মানে কি, তো আমরা সাধারণত ন্যায় বলতে আমরা যেটা একটু আগে বললাম, ন্যায় হলো একটি সামাজিক এবং আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে যেখানে মানুষের অধিকার, ডিগনিটি অর্থাৎ মর্যাদা এবং তার যে ডিউটিস, মানে একদিকে অধিকারও সুরক্ষিত থাকবে এবং তার যে ডিউটিস গুলো রয়েছে অর্থাৎ রেসপন্সিবিলিটি রয়েছে অর্থাৎ কর্তব্য রয়েছে, সেগুলো প্রত্যেকের জন্য সমান সুযোগ এবং সমান সুবিচারের নিশ্চিত করা। অর্থাৎ সমাজের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, যে কোনো সম্প্রদায়ের হোক,
যাতে তার মধ্যে কোনো রকম যাতে কি না হয়, অন্যায় না হয়, সেই জিনিসটা তুলে ধরবে। তবে আমরা ন্যায় সম্বন্ধে কি বলবো? ন্যায়কে যদি আমরা এক লাইনে বলি কিংবা দু লাইনে, ন্যায় বিচার হলো একটি সামাজিক আইনি প্রক্রিয়া যেখানে মানুষের অধিকার, মর্যাদা, কর্তব্য সুরক্ষিত থাকে এবং সবার জন্য কি হয়, সমান সুযোগ, সমান সুবিচার নিশ্চিত হয়। অর্থাৎ প্রত্যেক শ্রেণীর মানুষ কি করবে, তার সমান অধিকার, সমান মর্যাদা, সমাজ কর্তব্য যাতে সুনিশ্চিত থাকে। এবার আমরা দেখে নিব ন্যায় সম্বন্ধে বিভিন্ন যে থিঙ্কার, অর্থাৎ বিভিন্ন যে পলিটিক্যাল থিঙ্কার রয়েছে তারা কি বলেছে। হ্যাঁ, কি ন্যায়ের মানে আমরা দেখে নেব। ন্যায় সম্বন্ধে অ্যারিস্টটল বলছেন, ন্যায় বিচার হলো প্রতিটি ব্যক্তি তার প্রাপ্য পাওয়া, অর্থাৎ সমানভাবে সমানকে এবং অস্বাভাবিককে সঠিকভাবে প্রদান করা। অর্থাৎ যে সমানভাবে থাকবে সেটা সমানভাবে সমানকে, এবং তার সাথে সাথে অস্বাভাবিক যেটা হবে সেটা অস্বাভাবিককে সঠিকভাবে প্রদান করা। অর্থাৎ যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে, ভালো সেটা ভালো করতে হবে। অর্থাৎ সমাজের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির যে প্রাপ্য তাকে সেটা দিতে হবে। কেউ কাজ করলো, ধরো কেউ ভালো পড়াশোনা করলো, সে ভালো রেজাল্ট করছে। কেউ খারাপ পড়াশোনা করছে, সেটা কি হচ্ছে, সে খারাপ রেজাল্ট করছে। কেউ পড়াশোনা করলো না, ভালো রেজাল্ট পাচ্ছে, সেটা কিন্তু জাস্টিস না। অ্যারিস্টটলের মতে ন্যায় বিচার হলো প্রতিটি ব্যক্তি তার প্রাপ্য পাওয়া। যে ভালো পড়াশোনা করছো তোমরা, ভালো রেজাল্ট পাচ্ছ, এটাই হচ্ছে ন্যায় বিচার। কেউ ভালো পড়াশোনা করছো না, খারাপ মার্কস পাচ্ছ, এটাই হচ্ছে ন্যায় বিচার। কার মতে? অ্যারিস্টটলের মতে। এরপরে যদি আমরা দেখতে যাই জন রুসো উনি বলছেন যে ন্যায় বিচার হলো এমন একটি ব্যবস্থা যেখানে সমাজের সকল সদস্যের অধিকার এবং স্বাধীনতা সম্মানিত হয় এবং সমাজের আইনসম্মত চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে যদি আমরা দেখি, এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখব যে এই জন হারবারমাস এখানে যেটা বলছে, এটা কিন্তু দুটো ভাবে উচ্চারণ হয়। অনেকে হাবারমাস বলে, আবার অনেকে হারবারমাস বলে, দুটোই কিন্তু ঠিক। এক্সামে যেটা আসবে সেটাই। ইনার ক্ষেত্রে কিন্তু জাস্টিসের মানেটা আগের থেকে আলাদা। রুসো যেটা বলেছে, রুসো এবং অ্যারিস্টটলের থেকে আলাদা। কেন? ইনি বলছেন ন্যায় বিচার কিন্তু, মানে অ্যারিস্টটল যেটা বলছে যার যেটা প্রাপ্য তাকে দেওয়া, সেটাই হচ্ছে ন্যায় বিচার। রুসো বলছে সমাজের মধ্যে তাকে এমন ভাবে তুলে ধরা যেখানে প্রত্যেককে একটা চুক্তির মাধ্যমে মেনে চলা। কিন্তু হারবারমাস কিন্তু আলাদা বলছে। উনি বলছেন ন্যায় বিচার একটি হচ্ছে প্রক্রিয়া, একটি প্রসেস, যেই প্রসেসে একটি কি হবে, ডেমোক্রেটিক ডিসকাশন হবে, অর্থাৎ গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে প্রত্যেকে সমান সুযোগ, প্রত্যেকে সমান অধিকার নিশ্চিত করবে এবং তার পাশাপাশি সবাইকে বিচারের ক্ষমতার যে অধিকারটা রয়েছে সেটা কি হবে, একটা সমান সমান অবস্থানে রাখবে। অর্থাৎ হাবারমাসের যদি আমরা দেখি ন্যায় বিচারের যে মানেটা, উনি বলতে চাইছেন ন্যায় বিচার হচ্ছে একটা প্রসেস, অর্থাৎ একটা প্রক্রিয়া যার মাধ্যমে গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে প্রত্যেক মানুষকে সমান সুযোগ দিতে হবে, প্রত্যেক মানুষকে অধিকার দিতে হবে, প্রত্যেক মানুষকে বিচার প্রদান করতে হবে। এটাই হচ্ছে তার মতে ন্যায়ের বিচার। এর পাশাপাশি অমর্ত্য সেন, কেন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার অমর্ত্য সেনকে তো আমরা ইকুয়ালিটিতে পড়লাম, জাস্টিসে কেন পড়বো? একটা জিনিস মাথায় রাখবে, আজকের দিনে জাস্টিসের উপরে অনেক বুক রয়েছে, অর্থাৎ অনেক বই রয়েছে, আগে গিয়ে তোমরা পড়বে। তার মধ্যে দুটো জাস্টিসের উপরে যে বই রয়েছে বিশেষভাবে পরিলক্ষিত। একটা হচ্ছে থিওরি অফ জাস্টিস, যেটা 1971-এ লিখেছিলেন জন রলস। আর একটা হচ্ছে আইডিয়া অফ জাস্টিস। এই আইডিয়া অফ জাস্টিস যে বইটা রয়েছে, সেই বইটা লিখেছিলেন আমাদের বিখ্যাত অর্থনৈতিকবিদ অমর্ত্য সেন। তিনি একজন ভারতীয়, আজকের দিনে বিদেশে থাকেন। উনি আমাদের গর্ব, উনি অর্থনীতিতে কি পেয়েছেন, নোবেল পেয়েছেন। তিনি আজকের দিনে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রয়েছে, আগে সেটা প্রেসিডেন্সি কলেজ ছিল, সেই প্রেসিডেন্সি কলেজেরই তিনি একজন প্রাক্তনী, তিনি প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট ছিলেন। দেখো অমর্ত্য সেনের মতে, মানে
জাস্টিস মানে এই না যে শুধু সমান মর্যাদা। উনি বলছেন আমরা জাস্টিস সেটাকে বলবো, আমরা ন্যায় সেটাকে বলবো যেখানে শুধুমাত্র আমরা সম্পদ অর্থাৎ আমাদের যে রিসোর্স রয়েছে সেটাই যদি সমানভাবে বন্টন করে দিলাম, হ্যাঁ, এই জিনিসটা না, সেখানে দেখতে হবে মানুষকে কিভাবে গড়ে তুলতে হবে, মানুষের যে বেসিক যে মানে নিডস গুলো রয়েছে, সুযোগ চাহিদাগুলো রয়েছে, এবং তার যে একটা সুযোগ যে জিনিসটা বলবো, সেখানে যে মানুষের মৌলিক সুযোগ এবং মানুষের মধ্যে যে ক্ষমতা থাকবে তাদেরকে বৃদ্ধি করার জন্য সমান সুযোগ দিতে হবে। অর্থাৎ প্রত্যেককে সমান রিসোর্স বন্টন করে দিলে হবে না, রিসোর্স বন্টনের সাথে সাথে তারা যাতে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে, নিজেদের যে মৌলিক যে অধিকারগুলোর সাথে সাথে মৌলিক মৌলিক সুযোগ দিতে হবে, যার মাধ্যমে কি করতে হবে, বিভিন্ন সমান সুযোগের প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে টাকা দিয়ে দিলে এমনটা না, প্রত্যেককে সুযোগ দিতে হবে কিভাবে টাকা জেনারেট করতে হয়। তো অমর্ত্য সেনকে যদি আমি বলি, উনি বলছেন জাস্টিস কি, জাস্টিস হচ্ছে একটি মানুষের মৌলিক সুযোগ এবং তাদের ক্ষমতার বৃদ্ধির জন্য অর্থাৎ সেটা সমৃদ্ধির জন্য সবাইকে সমান সুযোগের প্রতিষ্ঠা। এর পাশাপাশি আমরা দেখব ন্যায় বিচারের রূপসমূহ অর্থাৎ ফর্মস অফ জাস্টিস, অর্থাৎ জাস্টিসের বিভিন্ন রূপ। দেখো জাস্টিসের বিভিন্ন রূপ যদি আমরা দেখি, একটু আগে যেমন আমরা দেখলাম সমাজের মধ্যে সাম্যতা, ঠিক তেমনটাই আমরা আবার জাস্টিস সম্বন্ধে আলোচনা করব যে সমাজের মধ্যে সামাজিক বিচার, রাজনৈতিক বিচার, অর্থনৈতিক বিচার, সাংস্কৃতিক বিচার, এইগুলো কি। প্রথমে আমরা জেনে নেব সামাজিক ন্যায় বিচার কি। দেখো সামাজিক ন্যায় বিচার বলতে একটু আগে যে জিনিসটা বললাম এই জিনিসটার সাথে না তোমার ইকুয়ালিটির বিশাল মিল আছে। সমাজের মধ্যে সোশ্যাল জাস্টিস আমরা কোনটাকে বলবো, সমাজের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এর উপর বৈষম্য না করে সবাইকে সমানভাবে সুযোগ করে দেওয়া, এটাই হচ্ছে সোশ্যাল জাস্টিস। অর্থাৎ সমাজের মধ্যে প্রত্যেক শ্রেণীর মানুষকে সমান সুযোগ, সমান সম্মান, এবং সমাজের মধ্যে কোনো মানুষ সে গরিব হোক অর্থাৎ দরিদ্র হোক কিংবা সম্পদবান হোক, কোনো মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, পার্থক্য থাকবে না, প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে। এবং সমাজের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভাবে প্রত্যেককে সমান সুযোগ দেওয়া, সমানভাবে ট্রিট করা, সমান ডিগনিটি দেওয়া, এটাই হচ্ছে সোশ্যাল জাস্টিস। এর পাশাপাশি আমরা যদি দেখি সোশ্যাল জাস্টিসের পরে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক জাস্টিস। দেখো যেটা অর্থনৈতিক ইকুয়ালিটি আলোচনা করলাম সেটারই আপগ্রেড ভার্সন হিসেবে আমরা দেখতে পারি। এখানে কি হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচারে যে সম্পদ, আয় এবং সুযোগের সুষম বন্টন, দেশের মধ্যে যে সম্পদ থাকবে সেই সম্পদের মধ্যে হবে প্রত্যেকটা মানুষকে সমবন্টন করতে হবে। এমনটা শুধু করলে হবে না, সম্পদ যে জিনিসটা থাকবে সরকারের যদি সম্পদ হয় সেটা কিন্তু সবাই আমরা ভোগী হতে পারি, কিন্তু সরকারের যা আয় হবে সেখানে কিন্তু সুষম বন্টন হবে। কিভাবে? তোমরা দেখবে জব কার্ড যেটাকে আমরা এমপ্লয়মেন্ট কার্ড বলি, যেটা আমাদের গ্রাম বাংলায় কিংবা আমাদের সব থেকে বিশেষভাবে 100 দিনের কাজ হিসেবে তুলে ধরা হয়। এই 100 দিনের কাজ কেন শুরু করেছিলেন মনমোহন সরকার? আজকের দিনে যে নিউ গভর্নমেন্ট রয়েছে সেও প্রমোট করছে। তার কারণ হচ্ছে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষকে কাজের সুযোগ দেওয়া, সেটা কিন্তু ইকোনমিক ন্যায় বিচারের অধীন। কারণ এই ইকোনমিক যে ন্যায় বিচার অর্থাৎ অর্থনৈতিক যে ন্যায় বিচার, এটা কি করতে যায়? এটা নিশ্চিত করতে যায় যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আমরা যেমন একটু আগে আলোচনা করলাম, খাবার, স্বাস্থ্য এবং পোশাক, তাই তো? এই তিনটা মৌলিক চাহিদার পাশাপাশি আজকের দিনে আরো অনেক মৌলিক চাহিদা যুক্ত হয়েছে, যেমন শিক্ষা যুক্ত হয়েছে, হ্যাঁ, আমাদের ইনফরমেশন, তথ্য যুক্ত হয়েছে। আজকে এইগুলো একটা মৌলিক চাহিদা। আজকে মৌলিক চাহিদা বলতে খাবার, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এগুলো আমাদের মৌলিক চাহিদা। এইগুলো যাতে সমানভাবে এগুলো সুযোগ পাবে, সুবিধা পাবে প্রত্যেকটা শ্রেণী। এর পাশাপাশি সমাজের মধ্যে ন্যায্য মজুরি হবে। ন্যায্য মজুরিটা কি হবে? ধরো ফিমেলদের জন্য আলাদা ইনকাম, মেলদের জন্য আলাদা ইনকাম, অর্থাৎ পুরুষদের জন্য আলাদা ইনকাম। একই জব করি, ধরো আমি জব করি একটা এবং একটা মহিলা জব করছে,
আমার বেতন একরকম, মহিলার বেতন আর এক রকম, এটা কিন্তু হবে না। প্রত্যেকের, যদি আমি এবং সে সেম প্ল্যাটফর্মে কাজ করি, সবার বেতন কিন্তু কি হবে, সমান হবে। এটাই হচ্ছে ন্যায্য মজুরি। এর ক্ষেত্রে কর্মসংস্থান যদি দেখি, একটু আগে যেটা ইকুয়ালিটি পড়াতে গেলাম, যে সরকারে যে বিভিন্ন রিক্রুটমেন্ট হবে, সেখানে সর্বশ্রেণীর মানুষকে সমানভাবে সুযোগ দিতে হবে এবং সম্পদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি যে কোনো সম্পদ রয়েছে সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমান অধিকারে রাখতে হবে। এর পাশাপাশি যেটা আমরা রাজনৈতিক ন্যায় বিচার, রাজনৈতিক ন্যায় বিচার কি, রাজনৈতিক ভাবে প্রত্যেককে সমানভাবে সুযোগ দেওয়া, যেটা ন্যায় রাজনৈতিক ইকুয়ালিটি বললাম, সেটার মতোই যে রাজনৈতিক ন্যায় বিচার হলো সকল মানুষ অর্থাৎ সকল নাগরিকদের জন্য কি করতে হবে, সমান সুযোগ দিতে হবে, সমান অধিকার দিতে হবে, সমান স্বাধীনতা দিতে হবে, সমান কর্তব্য পালনের যে সুযোগ সুবিধা সেটা দিতে হবে, এবং সমাজের মধ্যে যাতে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করা যায়, সমতা প্রতিষ্ঠা করতে যায়, যেন সর্বশ্রেণীর মানুষ যে নাগরিক রয়েছে তারা যাতে গভর্নমেন্টের এগেনস্টে, যদি গভর্নমেন্ট খারাপ কাজ করে তার এগেনস্টে বলার সুযোগ পায়, এবং সর্বশ্রেণীর যে নাগরিক রয়েছে সবার ক্ষেত্রে সমান অধিকার থাকে। তার পাশাপাশি স্বাধীনতা নিশ্চিতকরণ করতে হবে, অর্থাৎ ব্যক্তিগত যে মতামত, সেটা যাতে ব্যক্ত করতে পারে। কিংবা একটু আগে যেটা আলোচনা করলাম যে কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সকলকে কি করবে, সমান সুযোগ প্রদান করবে। আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি, শিক্ষা এবং স্বাস্থ্যকে এবং কর্মসংস্থানকে তিনটে যদি একসাথে যোগ করে দিই, আমরা দেখব, ধরো ক্লাস 11-এ পড়ছো তোমরা, ধরো তোমরা কিন্তু এমবিবিএস ডাক্তার হতে পারবে না ক্লাস 11-এ তোমার আর্টসে পড়ে, কিন্তু ধরো একটা মেডিকেল রয়েছে, ঠিক আছে, একটা মেডিকেল রয়েছে, সেখানে কিন্তু ধরো একটা চাকরি বেরোলো পিয়ন পোস্টের কিংবা ক্লার্ক পোস্টের জন্য যদি তোমার হয়, সেক্ষেত্রে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্টুডেন্টস আছে তারা কি হবে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি আমরা যদি দেখি, সেক্ষেত্রে তোমাকে শিক্ষা অ্যাপ্লাই করতে পারছে এটা, এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা হচ্ছে যে সরকারি যে মেডিকেল রয়েছে সেখানকার মেডিকেলের কি হচ্ছে, পরিষেবা কে পাচ্ছে, সর্বশ্রেণীর মানুষ। এবং এখানে শিক্ষা অর্থাৎ প্রত্যেকের ছেলে মেয়ে তারা শিক্ষা অর্জন করতে পারবে, কি করতে পারবে, সে মেডিকেলে এমবিবিএস পাওয়ার জন্য সবাইকে অধিকার দেওয়া হয়, সবাইকে সুযোগ দেওয়া হয়। তুমি যদি চাও, তুমি হয়তো আজকে আর্টস নিয়ে পড়ছো, তুমি বড় হয়ে তোমার নিজের ছেলে মেয়েকে ভাবছো ডক্টর বানাবো, তুমি পারো যে ধরো আজকে পিজি রয়েছে, এনআরএস রয়েছে, এগুলো হসপিটালে তুমি নিজের ছেলে মেয়েকে তোমরা এমবিবিএস বানাতে পারো, প্রত্যেকের কাছে সমান সুযোগ রয়েছে। তার ক্ষেত্রে কি করতে হবে, রাজনৈতিক ন্যায় বিচার হিসেবে যদি আমরা দেখি, প্রত্যেককে সমান সুযোগ দেবে, তবে কি হবে, প্রত্যেককে ভালো পড়াশোনা করতে হবে, তাই তো। এর পাশাপাশি যে জিনিসটা আমরা আলোচনা করব, লিগ্যাল জাস্টিস অর্থাৎ আইনি বিচার। লিগ্যাল মানে হচ্ছে আইনি বিচার। তোমাদের মধ্যে দেখবে লিগ্যাল এডুকেশন কাকে বলবে, যারা ল নিয়ে পড়াশোনা করে, যারা জাজ হয়, যারা উকিল হয়, এরা হচ্ছে ল নিয়ে পড়াশোনা করে। আমরা লিগ্যাল জাস্টিস অর্থাৎ লিগ্যাল জাস্টিস আমরা কাকে বলবো, তোমরা দেখবে সমাজের মধ্যে যদি কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস হয় তখন তোমরা কি উই ওয়ান্ট জাস্টিস বলো। কিছুদিন আগে একটা বিশাল আমাদের দর্দনায়ক একটা, মানে আমাদের প্রচুর খারাপ লাগার একটা জিনিস আমাদের সামনে উঠে এসেছিল, যেটা আজকেও আমাদের খারাপ লাগে, যেটা আমরা দেখেছিলাম যে আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারি শিক্ষার্থী বলতে পারি কিংবা ডাক্তারি পাঠরত এক ডক্টরের সাথে অন্যায় ভাবে তাকে রেপ করা হলো এবং তাকে কি করে দেওয়া হলো, মার্ডার করে দেওয়া হলো। তখন পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটাই আওয়াজ ছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই উই ওয়ান্ট জাস্টিসটা কেন আমাদের লিগ্যাল জাস্টিসে পরিণত হয়, অর্থাৎ আমরা লিগ্যাল কিভাবে, যে যখন কেউ অন্যায় করলো তাকে কি করতে হবে, শাস্তি দিতে হবে, অর্থাৎ সেটা কি অ্যাফেয়ার্সে চলে যাচ্ছে, লিগ্যাল, অর্থাৎ আইনগতভাবে তাকে কি করতে হবে, শাস্তি প্রদান করতে হবে, অর্থাৎ আইনের শাসনের ভিত্তিতে সুবিচার নিশ্চিত করতে হবে। যেমন যে অন্যায় করবে তাকে একটা তদন্ত করছে, এখনো ধরো সিবিআই তদন্ত করছে, যে কালপ্রিট বেরোবে, যে অন্যায় করেছে তাকে আইনি ব্যবস্থায় শাস্তি প্রদান করাই হচ্ছে লিগ্যাল জাস্টিস। এর পাশাপাশি সর্বশ্রেণীর মানুষের আইনের প্রতি একটা সম্মান থাকবে এবং
আইনের ক্ষেত্রে, আরে আইন পড়ার ক্ষেত্রেও কিন্তু সবার সমান সুযোগ থাকবে, কিংবা যে আদালত রয়েছে কিংবা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যার মাধ্যমে সেই লিগ্যাল জাস্টিসটা পরিচালনা করা হবে। এখানে ন্যায় বিচার মানে সবাই যেন আইনের সমান সুরক্ষা পায় এবং আইন অনুযায়ী তাদের অধিকার পূর্ণ হয়। অর্থাৎ আইন কি? আইন হচ্ছে তোমরা হয়তো পড়েছো কিংবা আগে গিয়ে পড়বে, মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকারগুলো কি? রাইট টু ইকুয়ালিটি, সবাই সমান, তোমার কথা বলার অধিকার অর্থাৎ স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার, কিংবা কোনো শোষণের বিরুদ্ধে অধিকার, কিংবা আরেকটা জিনিস, যদি তোমার যে মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তবে তুমি কোথায় যেতে পারবে? হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট। কিসের জন্য? লিগ্যাল জাস্টিস চাওয়ার জন্য। অর্থাৎ আইনগত দিক থেকে তোমার সাথে যদি কোনো অন্যায় করা হয় তবে তুমি কোথায় যেতে পারবে? বিচার ব্যবস্থায়। এই বিচার ব্যবস্থায় গিয়ে কি করবে? তোমার সাথে যে অন্যায় করেছে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, আর তোমার সাথে যদি টাকা পয়সা নিয়ে অন্যায় করে থাকে তাহলে সেই টাকাটাও তোমাকে ফেরত দেওয়া হবে। এটাই হচ্ছে আইনি ন্যায় বিচার। এরপরে আমরা মোরাল জাস্টিস যদি ধরি, যেটাকে আমাদের নৈতিকতা বলে। আমাদের নৈতিকতা কি বলে? আমাদের শিক্ষককে আমাদের কি করতে হবে? সম্মান জানাতে হবে। আমাদের পিতা মাতাকে সম্মান জানাতে হবে। আমাদের ন্যাশনাল যে ফ্ল্যাগ রয়েছে তাকে সম্মান জানাতে হবে। আমাদের যে সংবিধান রয়েছে তাকে সম্মান জানাতে হবে। এটা হচ্ছে আমাদের নৈতিক বিচার। হ্যাঁ, আমাদের মোরাল জাস্টিস। এখানের মধ্যে আমরা যদি দেখি, একটা নৈতিকতা আমাদের আত্মার সাথে যুক্ত, অর্থাৎ আমাদের আত্মা, যেটাকে আমরা বলি আধ্যাত্মিক। নৈতিকতা কি? কারোর সাথে অন্যায় হচ্ছে সেটাকে আমি দেখছি, অন্যায়কে অন্যায় বলা, সঠিককে সঠিক বলা, ভুলকে ভুল বলা, সেটাই হচ্ছে মোরাল জাস্টিস আমাদের। তো এখানে আমাদের মধ্যে কি করতে হবে? সঠিক কাজ করা, ন্যায় বিচারের ক্ষেত্রে সঠিক কাজ করা, কিংবা অন্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, সেটা সামাজিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, কিংবা মূল্যবোধ বজায় রাখা। মূল্যবোধ বজায় রাখা বলতে যে জিনিসটা আমরা বললাম যে সমাজের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন লিঙ্গ, প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? সমান নজরে দেখতে হবে। আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তাদেরকে আমাদের লক্ষ্য করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ছিল, যাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এটাই হচ্ছে মোরাল জাস্টিস। আমাদের সরকার যদি অন্যায় করে তবে অন্যায়টাকে আমাদের তুলে ধরতে হবে। এটাই হচ্ছে মোরাল জাস্টিস। এর পাশাপাশি যেটা আজকে অর্থাৎ এখানে স্বাধীনতা নিয়ে তোমরা আলোচনা করেছিলাম এর আগে, আজকে যেটা আলোচনা করলাম সেটা জাস্টিস এবং ইকুয়ালিটি নিয়ে। এইগুলো হচ্ছে তোমার মৌলিক ধারণা কিসের? রাজনৈতিক তত্ত্বের। ঠিক তেমনটাই রাজনৈতিক তত্ত্বের আরেকটি মৌলিক ধারণা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার বিভাজন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, যেটাকে আমরা বলি। যে সেপারেশন অফ পাওয়ার বলতে ক্ষমতা কি হচ্ছে সেটা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। দেখো, একটা মজার বিষয় বলি তোমাদের। ক্ষমতার পাওয়ার যদি দেখি, আমাদের প্রত্যেকটা পরিবারে সবার কিন্তু ক্ষমতার ভাগ রয়েছে। আমাদের বেশিরভাগ পরিবারে কি রয়েছে? বাবা রয়েছে, মা রয়েছে, অনেকে আমাদের জেঠিমা থাকতে পারে, দাদিমা থাকতে পারে। হ্যাঁ, অনেকে দেখবে যে একটা ধরো সাধারণ একটা নিউক্লিয়ার ফ্যামিলির কথা বলছি, যেখানে বাবা রয়েছে, মা রয়েছে, যে কোনো একটা সদস্য রয়েছে। তোমরা দেখবে যে বাবা এবং মা দুজনেরই কিন্তু ক্ষমতা থাকে কিসের? আমাদেরকে লিড করার। হয়তো কি রান্না হচ্ছে সেক্ষেত্রে ডিসিশন অনেক সময় মা নেই, অনেকে বাবা নেই। তার মানে এখানে কি হচ্ছে? ক্ষমতাটা কি আলাদা আলাদা হচ্ছে। এটা জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে দেখলাম। ঠিক অনুরূপ ভাবে আমরা এখানে ক্ষমতার বিভাজন কিংবা ক্ষমতার স্বতন্ত্রীকরণ যেটা বলবো, সেটা কিন্তু আমাদের রুলস এন্ড রেগুলেশনের ক্ষেত্রে, আমাদের শাসন ব্যবস্থার ক্ষেত্রে, আমাদের যে পার্লামেন্ট রয়েছে কিংবা দেশ রয়েছে, দেশ যে পরিচালিত রয়েছে, সেক্ষেত্রে ক্ষমতার স্বতন্ত্রীকরণ কিংবা ক্ষমতার বিভাজন, এখানে যেটা আমরা আলোচনা করব, সেখানে কিন্তু প্রথমে আমরা আলোচনা করব যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ কি কিংবা ক্ষমতার বিভাজন কি। দ্বিতীয়ত আমরা আলোচনা করব যে এই ক্ষমতার বিভাজন সম্বন্ধে কে পক্ষে রয়েছে, কেউ বিপক্ষে রয়েছে। অনেকে চায় যে ক্ষমতার বিভাজন হওয়া প্রয়োজন, অনেকে আবার চায় ক্ষমতার বিভাজনের প্রয়োজন নাই।
সেই জিনিসটাই আমরা আলোচনা করব। প্রথমত এখানে আমরা আলোচনা করব সেপারেশন অফ পাওয়ার। প্রথমত এখানে ডেফিনেশন অর্থাৎ মানে জেনে নেব। মানে বলতে এখানে যে জিনিসটা বলছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে যে ক্ষমতার বিভাজনের নীতি হলো যে একটি শাসনতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, একটা শাসনতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, একটা এক্সিকিউটিভ পাওয়ার যেটা আমরা বলি, যেখানে লেজিসলেটিভ পাওয়ার এবং জুডিশিয়াল পাওয়ার যেখানে দেখব যে রাষ্ট্রের ক্ষমতার তিনটি পৃথক শাখা থাকে। একটাকে আমরা শাসন বিভাগ বলবো, একটাকে আমরা আইন বিভাগ বলবো এবং একটাকে বিচার বিভাগ বলবো। এই তিনটি যে আইন আমাদের যে রাষ্ট্রের শাখা রয়েছে, সেই রাষ্ট্রের শাখার মধ্যে রাষ্ট্রের ক্ষমতার শাখা, ঠিক শুনেছো তোমরা, এই রাষ্ট্রের ক্ষমতার শাখাগুলো তিনজনের কিন্তু আলাদা আলাদা পাওয়ার রয়েছে। দেখো আমরা যদি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের কথা বলি, এখানে এটা আলাদা আলাদা ভাগ কেন করা হয়েছে, যাতে করে যে কোনো তিনটি শাখার মধ্যে একজন বিশাল পাওয়ারফুল না হয়ে যেতে পারে। সে পাওয়ারফুল কেন না হয়ে যেতে পারে? পাওয়ারফুল না হওয়ার একটি কারণ হচ্ছে, যদি কোনো একটি শাখা পাওয়ারফুল হয়ে যায় তাহলে সর্বশ্রেণীর মানুষ সমান সুযোগ, সমান অধিকার, সমান বিচার ব্যবস্থা হয়তো পাবে না। ফর এক্সাম্পল আইন বিভাগ, আইন বিভাগ যদি পাওয়ার মানে যেটা আমরা বলি পার্লামেন্ট, আইন বিভাগ যেটা আজকের দিনে আমরা পার্লামেন্ট যদি বলি, দেখো আইন বিভাগের কাছে যদি এক্সট্রিম লেভেলের পাওয়ার হয়ে যায়, তারা যে কোনো আইন বানাতে পারে। হঠাৎ করে ভারতের যদি অন্যদের কাছে পাওয়ার না থাকতো, হঠাৎ করে দেখা গেল আজকে গণতন্ত্রকে রাজতন্ত্রতে পাল্টে দিল, চেঞ্জ করে দিল, তাহলে কি, যদি রাজতন্ত্রতে চলে যায় তাহলে রাজাকে সাধারণ মানুষ, জনগণ তো নিযুক্ত করবে না, সে নিজের মতো আইন বানাবে, তাহলে এটা কি হচ্ছে, সাধারণ মানুষের জন্য ক্ষতি। অনুরূপ ভাবে আমরা যদি শাসন বিভাগের কথা বলি, শাসন বিভাগ মানে কে রয়েছে আমাদের দেশে? প্রেসিডেন্ট, পিএম, ঠিক আছে, স্টেটে যদি দেখি গভর্নর কিংবা সিএম। শাসন বিভাগে যদি এক্সট্রিম লেভেলের পাওয়ার হয়ে যায়, সে কি করবে? নিজের মতো দেশ চালাবে, সাধারণ মানুষের কথা নাও ভাবতে পারে, সে নিজের মতো রুলস বানাতে পারে, সে নিজের মতো নিজের ক্ষমতা দেখাতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এটার জন্য আবার আরেকটা হচ্ছে বিচার বিভাগ, যেটা বিচার বিভাগে আমরা চলে যেতে পারি এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট, এইচসি অর্থাৎ হাইকোর্ট। এই বিচার ব্যবস্থাকে যদি বলা হয়, সে ইচ্ছে মতো, ধরো কোনো একটা বিচার ব্যবস্থা টাকা নিয়ে যদি সে জুডিশিয়াল সিস্টেম শুনিয়ে দেয়, হয়তো কেউ মার্ডার করেছে, মার্ডারটাকে টাকা দিল, সে যদি মার্ডারের হয়ে যদি কোনো বিচার শুনিয়ে দেয়, সেটা কি হবে? মানুষের জন্য ক্ষতি হবে। তার জন্য এই রকম যাতে না হয়, তার জন্য মন্টেস্কু একটা নীতির কথা বলেছেন। উনি বলছেন যে, উনি প্রস্তাব করেছেন যে ক্ষমতার যাতে অপব্যবহার না হয়। এই যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এরা যাতে নিজের ক্ষমতাটা অপব্যবহার না করে, তার জন্য কি করেছে, প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা বিভক্ত করে দিয়েছে, যেটা নেক্সট আমরা টপিকে এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আইন বিভাগ যেটা রয়েছে, আইন বিভাগের কাজ কি? আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা। এখানে কি হচ্ছে, আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, অর্থাৎ একটা দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের সংবিধানে বলা হয়েছে, যদি সমসময়ের ক্ষেত্রে কিংবা সমাজের প্রয়োজন যদি হয়, পার্লামেন্ট, আমাদের আইন বিভাগ কি? পার্লামেন্ট, পার্লামেন্ট রয়েছে, আর একটা হচ্ছে বিধানসভা, বিধানসভা যেটাকে আমরা বলি, কিংবা আমরা যদি বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে পারি, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা পার্টিকুলারলি। কিন্তু আমরা যদি বলি বিধানসভা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ঠিক আছে। তো এই পার্লামেন্ট কিংবা বিধানসভা, এইগুলোর কাছে পাওয়ার রয়েছে কি কথা? আইন বিভাগ মানে হচ্ছে হু মেক্স দ্য ল। এর মেন কাজ কি? হু মেক্স কি? ল। এই আইন বিভাগের কাজ হচ্ছে ল তৈরি করা, ল সংশোধন করা। এর কাছে যদি নিজস্ব পাওয়ার যদি থেকে যায়, সে কি করবে? নিজের মতো আইন বানাবে, যেটা সমাজের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে।
অনুরূপ ভাবে পরবর্তীকালে যেটা আমরা আলোচনা করলাম, শাসন বিভাগের কাজ হচ্ছে যে সরকারের কার্যক্রম পরিচালনা করা এবং আইন কার্যকরার কাজ করে, অর্থাৎ দেশের যত যাবতীয় যে কাজকর্ম রয়েছে, হ্যাঁ, কিংবা আইন তৈরি হয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ কাজে পরিণত করা। ধরো সরকারের আইন রয়েছে যে ভারতের সাথে অন্য একটা দেশের চুক্তি হবে, সেখানে কে যাবে? সেখানে প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার যাবে। সে চুক্তিতে কে যাচ্ছে? মানে কাজে পরিণত করছে। কিংবা ভারতের যাবতীয় কাজ যেটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারের অর্ডারে কিংবা স্টেটের চিফ মিনিস্টারের মাধ্যমে হয়, তারা কি হচ্ছে? শাসন বিভাগ, এক্সিকিউটিভ। আমাদের দেশে রিয়াল এক্সিকিউটিভ যদি দেখো, স্টেটে চিফ মিনিস্টার, সেন্ট্রালে হচ্ছে প্রাইম মিনিস্টার। কিন্তু নমিনাল এক্সিকিউটিভ যদি দেখো, স্টেটে গভর্নর এবং সেন্ট্রালে প্রেসিডেন্ট। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা এবং আইনের ভিত্তিতে বিচার করা। ঠিক আছে, আইনের ব্যাখ্যা করা, অর্থাৎ কেউ খারাপ কাজ করলো কিংবা কিছু অন্যায় করলো, সেক্ষেত্রে সে কি করবে? আইনকে ব্যাখ্যা করবে এবং আইনের ভিত্তিতে বিচার করবে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ সবার কাছে তো পাওয়ার রয়েছে, তাই তো? তো সরকারের কাছে পাওয়ার রয়েছে, তো প্রত্যেকটার ক্ষেত্রে তো আলাদা আলাদা পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। তো এটা কিসের জন্য প্রয়োজন? প্রথমত দেখো, বিচার বিভাগের জাস্টিস যেটা প্রথমে আমরা আলোচনা করলাম, যদি জাজ সে যদি ভুল যদি জাস্টিস দেয় কিংবা জাজ যদি কারাপশন হয়ে যায় কিংবা কারাপ্টেড হয়ে যায়, তাহলে কি করবে? জাজকে তো সরানো যাবে না। হাইকোর্টের জন্য 62 এবং সুপ্রিম কোর্টের জন্য তো 65 বছর এজ রয়েছে। তখন আইন বিভাগ অর্থাৎ লেজিসলেচারের কাছে পাওয়ার রয়েছে এবং এক্সিকিউটিভের কাছে পাওয়ার রয়েছে কি, যে সেটা পার্লামেন্টে কি করতে হবে? পার্লামেন্টে উপস্থাপন করতে হবে। স্পেশাল মেজরিটি যদি হয়ে যায় তবে জাজকে ইমপিচমেন্ট করে দেওয়া, অর্থাৎ জাজকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া। অনুরূপ ভাবে যদি আইন বিভাগ যদি ভুল ল বানায়, তবে কিন্তু বিচার বিভাগ সেটাকে কি করবে? সেই ভুল লটাকে ব্যান করে দিতে পারে, ভয়েড ঘোষণা করে দিতে পারে। অনুরূপ ভাবে তোমার যদি এক্সিকিউটিভ বডি অর্থাৎ চিফ মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার এরা যদি সঠিক পথে না চলে, তবে আইন বিভাগের মাধ্যমেও ইমপিচমেন্ট করা যেতে পারে, সরকার চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আবার বিচার বিভাগের মাধ্যমে তাদেরকে উৎখাত করে দিতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখব যে ক্ষমতার বিভাজনের পক্ষে কিছু কিছু যুক্তি দিয়েছে যে ক্ষমতা বিভাজন প্রয়োজন। যারা পক্ষে রয়েছে তাদের কথা হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য। প্রথম যে বলছে যে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য থাকবে, অর্থাৎ তিনটে যে ক্ষমতা আলাদা আলাদা ভাগ, যেটা লেজিসলেচার যেটা বললাম, যে লেজিসলেচারের কাজ কি? হু মেক্স দ্য ল, আইন তৈরি করার। অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনজনের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। কেন? যদি সবার মধ্যে যদি আলাদা পাওয়ার না দেওয়া হতো, তবে কেউ একজন একনায়কতন্ত্র একটা প্রতিষ্ঠা করতে পারত। তারপরে ভারসাম্য কি? যে যদি ধরো আইন বিভাগ ভুল একটা আইন বানিয়ে দিল, তাহলে কি সেটা চেঞ্জ করার ক্ষমতা কার রয়েছে? বিচার বিভাগ এবং এক্সিকিউটিভে। বিচার বিভাগ কি করবে? বিচার বিভাগ বলবে যে এই আইনটা ভুল হয়েছে, ওই আইনটা ভয়েড ঘোষণা করে দেবে। প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার কি করবে? ধরো লেজিসলেচার হয়ে গেছে, প্রেসিডেন্টের কাছে পাওয়ার রয়েছে যে আইনটা আলটিমেট আইন হবে কি না হবে, তার সিগনেচার হবে, তবে সে দেখবে আইনটা সঠিক কিনা। ঠিক আছে, আর একটা হচ্ছে কর্তৃত্বের অপব্যবহার, যেটা বললাম শাসন বিভাগের যদি সে দেখছে, কিংবা আমরা ধরলাম যে বিচার বিভাগ, যেটা একটু আগে বললাম, যে পাওয়ারে রয়েছে সেই পাওয়ারের যদি অপব্যবহার করে, তবে কিন্তু সেটা ঠিক হবে না। তার জন্য কি কর্তৃত্বের অপব্যবহার রোধ করার জন্য আলাদা আলাদা পাওয়ার থাকাটা জরুরি। স্বাধীনতা এবং ন্যায্যতা, সবার কাছে আলাদা আলাদা পাওয়ার থাকলে কি হবে? সে নিজের কাজটা করতে পারবে। আইনের পাওয়ার যদি তাকে ক্ষমতা না দেওয়া, যে হু মেক্স দ্য ল, যদি আইন পক্ষ আলাদা না থাকতো, পার্লামেন্ট যদি না থাকতো, তাহলে রাজার মতো একটা প্রধানমন্ত্রী হতো, সে নিজের মতো রুলস বানাতো, সাধারণ মানুষের জন্য রুলস বানাতো না। তার জন্য কি প্রত্যেকটা যে আইন বিভাগ যেটা রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ
আরেকটা যেটা আমরা আলোচনা করলাম বিচার বিভাগ। এই তিনটের মধ্যে কি রয়েছে? প্রত্যেকের মধ্যে স্বাধীনতা রয়েছে। আইন বিভাগ সে ল বানাতে পারে, শাসন বিভাগ সে লটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, বিচার বিভাগ সেটাকে ইন্টারপ্রিট করতে পারে। বিচার বিভাগ যদি ভাবে যে আইনটা ভুল বানিয়েছে, এবং যে শাসন বিভাগ যে বিচারপতি যে প্রেসিডেন্ট রয়েছে ভুল লয়ে সে সিগনেচার করেছে, তখন বিচার বিভাগের কাছে পাওয়ার রয়েছে সেই আইনটাকে বাতিল করে দেওয়া। অর্থাৎ প্রত্যেকের একটা স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা, এই তিনটে জিনিসের কেন প্রয়োজন? তার মেন কারণ হচ্ছে জনগণের অধিকার সুরক্ষা রাখা। কারণ প্রত্যেকের কাছে যদি আইন সে ভুল ল বানায়, কার এগেনস্টে বানাবে? সাধারণ মানুষের। তখন কি হবে? জনগণের অধিকার সুরক্ষা থাকবে না। ধরো বিচার ব্যবস্থা কি করলো? মৌলিক অধিকারটাকে সরিয়ে দিল কোনো একটা বিচারের পার্সপেক্টিভে, তাহলে কি হবে? দেশের জনগণের অধিকার সুরক্ষা থাকবে না। তার জন্য কি হচ্ছে? সেটার জন্য কিন্তু আলাদা আলাদা ক্ষমতা বন্টন প্রয়োজন। লাস্ট হচ্ছে দক্ষতা বৃদ্ধি। দক্ষতা বৃদ্ধি বলতে প্রত্যেকটা যে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ রয়েছে তাদের যে ক্ষমতা আরো বেড়ে যাবে। কিসের জন্য? তাদেরকে আলাদা ক্ষমতা দেওয়া থাকার জন্য। এরপরে আমরা আরেকটা জিনিস দেখে নিব, কিছু জন রয়েছে তারা মনে করে যে এই যে ক্ষমতার যে বিভাজন, সেই বিভাজন কাদের মধ্যে? নাম্বার 1 আইন বিভাগ, 2 হচ্ছে শাসন বিভাগ, 3 হচ্ছে বিচার বিভাগ। ঠিক আছে? এই যে তিনটা রয়েছে, এরা মনে করে, যারা ক্ষমতা বিভাজনের বিপক্ষে রয়েছে, ওরা মনে করে এই তিনজনকে আলাদা আলাদা পাওয়ার দেওয়ার কারণে তাদের মধ্যে কি হবে? ক্ষমতার দ্বন্দ্ব হতে পারে। আইন বিভাগ কি করবে? সে নিজের ক্ষমতা দেখাতে চাইবে, আইন চেঞ্জ করে দিল, কিন্তু শাসন বিভাগ সেখানে ধরো সেই আইনে সই করলো না, তবে সেই ক্ষমতাটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে। বিচার আবার দেখা গেল আইন তৈরি হয়ে গেল, শাসন বিভাগ সিগনেচারও করে দিল, কিন্তু বিচার বিভাগ বলছে যে না, আইনটা অ্যাকর্ডিং টু সংবিধান হয়নি। তখন নিজেদের মধ্যে কি হতে পারে? দ্বন্দ্ব লাগতে পারে, ঝামেলা লাগতে পারে। অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা দেওয়া ঠিক না। এরা কারা বলছে? যারা ক্ষমতার বিভাজনকে সাপোর্ট করছে না। দ্বিতীয়ত তারা বলছে সীমিত কার্যক্ষমতা, অর্থাৎ আইন বিভাগে যদি ভুল ল বানায় তবে কিন্তু শাসন বিভাগ কি করছে? সেটাকে বাতিল করতে পারে। সিগনেচার করলো না, বাতিল হয়ে গেল। তার মানে কি? তাদের ক্ষেত্রে ক্ষমতা কি হচ্ছে? সীমিত থাকছে, ক্ষমতা এক্সট্রিম লেভেলের পাচ্ছে না। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার অসামঞ্জস্যতা, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক যে বাস্তব রিয়ালিটি, যে রাজনৈতিক ভাবে যে প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা, সেই ক্ষমতাটুকু থাকছে না। তারা ইচ্ছা মতো যে দেশের স্বার্থে সবকিছু রুলস এন্ড রেগুলেশন পালন করাতে পারে কিংবা বানাতে পারে, সেটা কিন্তু তাদের মধ্যে থাকছে না। তাদের মধ্যে হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে তাদের বাস্তবতা ও বাস্তবতা, তারা যেটা চাইছে সেটা করতে পারছে না। কেন? কারণ একজনের কাছে এক্সট্রিম পাওয়ার নাই। এর পরে আরেকটা জিনিস হচ্ছে দায়িত্ববোধের অভাব। যেহেতু পাওয়ার সবার আলাদা আলাদা রয়েছে, কোন একটা স্পেসিফিক শাসন বিভাগ কিংবা বিচার বিভাগ, আইন বিভাগ কেউ কিন্তু দায়িত্ববোধটা পুরোপুরি ভাবে নিতে চায় না। লাস্টে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমন্বয়ের অভাব। এই তিনজন কি হচ্ছে? বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে মাঝে মধ্যে সমন্বয় হয় না। কেন? এই শাসন বিভাগ কার দ্বারা পরিচালিত হয়? কোন একটা পলিটিক্যাল পার্টিস যে সব থেকে বেশি আসন পাবে, এবং আইন বিভাগ পরিচালিত হয় অনেক সময় এই দুটো একসাথে করে। অর্থাৎ আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্টে সব থেকে বেশি যে ভোট পাবে যে পলিটিক্যাল পার্টি, তারাই সরকার বানাবে কিংবা জোট ভাবে, এবং শাসন পরিচালিত কে করবে? তারাই করবে। অনেক সময় দেখা গেল যে আইন এবং শাসন সেম করছে, কিন্তু বিচার বিভাগ দেখা গেল যে তাদের সাথে মানে দেখা গেল যে কোনো একটা পলিটিক্যাল, ধরো ফর এক্সাম্পল মিস্টার, ধরো এই পার্টির নাম হচ্ছে এক্স, এক্স যেটা রয়েছে এটা হচ্ছে আইনতন্ত্র, শাসনতন্ত্র, এবং বিচার যে সভাপতি যে চিফ জাস্টিস আছে, সে হয়তো দেখা গেল ওই যে পার্টি রয়েছে যে ক্ষমতায় ছিল তখন তাকে বানানো হয়েছে। সে কি করবে? সে ন্যায্যভাবে কাজ করবে। কিন্তু দেখা গেল এক্স যদি কোনো অনৈতিক কোনো কাজ করে,
তবে কিন্তু ওয়াই কিন্তু কি করবে, সেটা মেনে নিতে চাইবে না। তখন কি হবে, এই তিনজনের মধ্যে অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা ক্লাস তৈরি হবে। তখন কিন্তু একে অপরের সমন্বয় থাকবে না। তো তখন কি হবে, এই সমন্বয়ের অভাবের কারণে তাদের মধ্যে ঝামেলা তৈরি হবে, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষমতার বিভাজনের প্রয়োজন নাই। এটা কে বলছে, যে ক্ষমতা বিভাজনের বিপক্ষে যারা যুক্তি দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। এলিট ক্লাসে তোমাদের ধৈর্য ধারণ করে পুরো ক্লাসটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এলিট অ্যাপ তোমরা দেখবে যে আপগ্রেড হয়েছে, সেখানে আগের মতো থেকে অনেক বেশি, আগের মতো তো রয়েছে, তার সাথে আরো কিছু অ্যাড রয়েছে, যেমন কোশ্চেন অ্যান্সার তোমরা পাচ্ছ, ফ্রিতে নোটস পাচ্ছ। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের বলি, তোমরা এলিট অ্যাপে একটা জিনিস নতুন সংযোজন করা হয়েছে, যে এলিট অ্যাপ যারা ইউজ করছে সকালবেলা দেখবে 7টা 1, 7টা 3, এটা টাইমটা ভ্যারিয়েশন হতে পারে, তোমাদের একটা নোটিফিকেশন দেওয়া হয় যে তোমরা পড়তে বসো, অর্থাৎ তোমাদেরকে রিমাইন্ড করতে দেওয়া হয়। তার জন্য বলছি যে এলিট ইউটিউব চ্যানেল তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং পরিশেষে যেটা বলবো, এলিট অ্যাপটা তোমরা ব্যবহার করো প্রতিনিয়ত এবং এলিট অ্যাপটা আপগ্রেড করো। যারা এলিট অ্যাপ ডাউনলোড করোনি তারা অবশ্যই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে আপগ্রেড গুলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এলিট চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।